আজকের ভৌতিক গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের দিনটা সকাল থেকেই মেঘলা। দিনটা সকাল থেকেই মেঘলা, দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলেতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম, বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায় বলুন তো? স্ত্রীর সঙ্গে গল্প করব? না না, 7 বছর বিয়ে হয়ে যাবার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। কথাটা যতই নিষ্ঠুর শোনাক, কথাটা কিন্তু 100% সত্যি। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি। এমন সময় দরজায় কড়া নেড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাখা রাবারের পাম্প ছাড়তে ছাড়তে সে হেসে বললে, এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি? বললুম, ওই যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলুম। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একেবারে মিওনো দিন, তাই না? কিশোরী বললে, আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু গলিয়ে নাও তো। চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক, দু একটা আজব গল্প তো শোনা যাবে। এমন দিনেই তো উদ্ভট গল্প জমে। তারানাথের কথা আমার যে কেন আগেই মনে পড়েনি তা ভেবে একটু অবাকই লাগলো। বললুম, বসো, ধুতিটা বদলে নি। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটে মেরে দি চলো, এইটুকু তো পথ। কিশোরীও মাসের শেষ, 8 পয়সার পাশিংশ কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলুম। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। আমাকে দেখে বললে, কাকা আজ আমার লেসের ডিজাইন ভুলেননি তো? রোজ রোজই কিন্তু আপনি ভুলে যান। না না, আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতরে যেতে যেতে বললে, বসুন, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে আরও এমন একজন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত তার জোটেনি। গল্পে লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তপোষে বসতে বসতে তারানাথ বললে, তারপর হঠাৎ যে? তারানাথ স্পষ্টতই খুশি হলো। বললে, আরে বসো বসো, জমিয়ে আগে বসো তো, কি খাবে বলো? চারি, ও চারি, এদিকে সন্ধে কি মা? চারি এসে দাঁড়াতে তারানাথ বললে, যা দেখি, চট করে তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বললে, কি গল্প বলবো, তোমরা তো আর এসব বিশ্বাস করো না। অমনি বলে বসলেন, বিশ্বাস করি না? বিশ্বাস যদি নাই করব, তাহলে এই বাদলায় এতখানি পথ ঠেঙিয়ে এলুম কি করতে? সে গল্প শোনার লোক তোমাদের। নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললুম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে, মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া। তোমাকে তো একদিনই বলেছি, ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি। ভেলকি ও কড়াই গরুর বারণ ছিল, তবে করিনি কি বলতো? করেছি কম বয়সে ভক্তদেরকে অবাক করার জন্য, পয়সা রোজগারের ফিকিরে করেছি কিছু কিছু। বাকি শক্তিও তাতেই গেল, ওতে কিছু নেই বাবু। আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বললে, আচ্ছা, সাধুরা যে চোখ বুঝে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পায়, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বের যোগ্য? তারানাথ জোর দিয়ে বললে, নিশ্চয়ই। সদ্গুরু পেলে, তার প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন
যেমন ধরো, সদ্য মৃত কোনো চণ্ডালের সব থেকে মণ্ডুক কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মণ্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের উপরে পদ্মাসনে বসে মাথার উপরে মরা দ্বারকাকের বাদিকের ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারবে। কিশোরী বললে, বীজ মন্ত্রটি কি বলুন তো? তারানাথ বললে, সেটি তো বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুচ্ছ মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। চারি তেলে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, আপনি কখনো সত্যিকার কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞাসা করলে, তান্ত্রিক আর কাপালিকের পার্থক্য আছে নাকি কিছু? তারানাথ বললেন, পার্থক্য আছে আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললুম, আরে বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে। তোমরা আগে খেয়ে নাও। সে এক ভয়াবহ কাহিনী। সে অনেক দিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাটা দেয়। আমি বললুম, এ ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের? বটেই। আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছিস, রাখ, তক্ত বসে রাখ, নাও চা খাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করলেন। আমার বয়স তখন 22-23। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে। মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল এসব দিয়ে আসত। বৌঝিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভরম দেখায়নি। অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়েরও চেষ্টা করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই। ভগবানকে ডাকো, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর উপর আমার কেমন যেন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকেই একগাল হেসে বিদায় করছে। এসব মিটতে মিটতেই বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখান চালা কাঠ তুলে ধুনিতে গুজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, হায়, এদিকে এসে বস। আমি সাধুর সামনে ধুনির পাশে গিয়ে বসলাম। ধুনের আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হবার ইচ্ছে আছে, তাই না? আমি কিচ্ছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না রে, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি।
কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে তোকে থাকতেই হবে। আমি বললাম, আপনি তো কাউকে কিচ্ছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন বলুন তো? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে যে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূর গিয়ে আবার ফিরে আসতে হবে। এ চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম, বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা তো খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। বললাম, কিরকম বিপদ কিছু বলবেন না? না হলে তার থেকে বাঁচব কি করে? সাধু বলল, তা আমিও ঠিক বলতে পারছি না। জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তব যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পেছনের দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, 1 বছরের মধ্যে যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? এর আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধ হয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু ঘাটা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা না। তার উপরে নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা, ধুনিতে পটাপট করে কাঠের গাঁট পোড়ার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। সাধু বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিনও কখনো বিপদ আসছে বলে মনে হয় কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটাই করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে রে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে ভালো করে দেখ, এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসল, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে। বললাম না, সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম। বললাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম। যা, ভালো মন্দ যাই আসুক, তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভুরু কুঁচকে বলল, ও সব হবে টবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা যা যা, কেটে পর। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি
যদি কখনো তোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সাবধান করে দেব। তারপরেই একটা আধ পোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা যা, ভাগ ভাগ, পালা এখান থেকে। বাড়ি ফিরে এলাম। পরদিনই সেই সাধু আস্থানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকালে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধ পোড়া কাঠ পড়ে আছে। এরপর মাসখানেক কাটল। কিছু যেন আর ভালো লাগে না, কেবলই বাড়ির বের হয়ে পড়তে ইচ্ছে করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভবঘুরেমি পেয়ে বসল। আরো কিছুদিন এভাবে কাটার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে। এর জন্য সারা দিন প্রায় হাঁটতাম, যতটা দূরে গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো এক গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজেদের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের এক পাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত। সেখানে বসেই রাখতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাবার। কিশোরী প্রশ্ন করল, জিনিসপত্রের দাম তখন কিরকম ছিল? তারানাথ বলল, গায়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামেই উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি, আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঁঠা? বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। দুজনে মিলে গোটা পাঁঠাটা খেয়ে ফেললেন। হ্যাঁ, তার পারবো না কেন? গায়ের ছেলে, আমাদের খিদেও ছিল আর অম্বলের ব্যামতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনছো? আমার বাবা খাইয়ে হিসাবে 10টা গায়ের মধ্যে নাম ডাক ছিল। সে গল্প বলবো একদিন। কিশোরী বলল, হ্যাঁ, যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না কেন? তারানাথ বলতে শুরু করল, এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া। শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলায় এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় ঘন বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশ বাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পুরো চালের বড় বড় 8-10 খানা ঘর, মাঝখানে উঠোনকে ঘিরে। বিরাট উঠোনে ধানের গোলা, এক পাশে গোয়ালে কখানা গরু সাজালের ধোয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেবার সঙ্গে সঙ্গেই বাড়ির মধ্যে শাঁকে ফুঁ পড়ল। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই গো? বললাম, আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকবার সুবিধা হবে কি? আপনারা? ব্রাহ্মণ। লোকটা
আসন আসন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ার বসালো। পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ। সে এই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় বিঘে 50। মাধব লোক বেশ ভালো। আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে। বসে গল্প করে, আর একটু বাদে বাদে হুকুটিকে এগিয়ে দিয়ে বলে, সাজুন, ব্রাহ্মণের প্রসাদ পাব। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড়ই সুন্দর না? এই যে তুমি আমাকে যত্ন করছো, এতে তোমার লাভ কি? জিভ কেটে মাধব বলল, একদিন না, ও কথা বলবেন না। এই ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টি চাল দিতে পেরেছি, সে তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আর আপনার মতন সমান হয় না। এই তো দিন 7 আগে আমাদের বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? তাহলে তো বরং ভালোই ছিল। শুনুন না সে কি কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে, তোমাদের এখানে থাকবো। আমার সাদা মনে কাদা নেই, বললুম থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, ওই মোটা পৈতের গোছা, দেখে কিছু বোঝার উপায় নেই। নিঃশেষিত কলকেটি উপর করে তামাকের গোল ঝেড়ে কলকেটিকে একপাশে রেখে মাধব বললে, সে রাত্রিরে কিছু হলো না। পরের দিন সকালবেলায় সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বললে, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল, সে তোমার কি হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বললো আপনাকে? তারপরে সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। বলে কি, তোমার মেয়েটি আমাকে দাও, আমি ভৈরবী করব। ও শরীরে ভৈরবী চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব ঘোষ বলল, তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললুম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এ গ্রাম থেকে আর বেরোতে হতো না। সন্ন্যাসী আমার দিকে তাকিয়ে যাবার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বলল, বলি, আর তার আসতে সাহস হবে না গো, সাহস হবে না। সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে নাকি? মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা হয় না। খাওয়া দাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখল। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে খান না ওইটুকু, ব্রাহ্মণ সেবা করতে পারলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছ থেকে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই। বলা যায় আমি প্রায় জোর করে চলে এলাম, কারণ আগেই বলেছি আমি 2টো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগলো। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জমতো জায়গায় দই চিড়ে কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধ্যা নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছালাম যাত্রীর সীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ পাদপদহীন প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগুতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি এইসব পড়ে আছে। কিশোরী বললে, ওই নির্জন শ্মশানে সন্ধে বেলা আপনার ভয় করল না? ভয়? না না, ভয় করবে কেন?
শ্মশান তো পবিত্র স্থান, সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতন মুছে যায়, আর ঊর্ধ্বলোকে প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে চারিদিকে দেখছি। হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথর কুচি ঢাললে এমন শব্দ হতে পারে। চমকে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতন অজস্র জট, মুখময় অযত্ন বর্ধিত দাড়িগোপের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরো 1 হাত, পরনে রক্তাম্বর, পায়ে বোল দেওয়া কাঠের পুরু খড়ম। কে দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই। পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছিয়েছি এই মাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? ঠিক নেই। সাধু কি বুঝলে জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে, আয় আয় আমার সঙ্গে। সে ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুপড়ি মতন বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন? কেন, কোনো অসুবিধা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না, অসুবিধে আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো 2টো পাকা কলা হাতে নিয়ে। বলল, এই নাও, খাও। নিলাম। কি উদ্দেশ্যে বাড়ি থেকে বেরুনো হয়েছে? সাধু হবার ইচ্ছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধু বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা, তুই থেকে যা আমার কাছে। আমি একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইল দেখে সে ভাব বেড়েছে, বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ব, বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলেই জানতে পারবি। তাছাড়া তোর সাহায্যেরও আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারা দিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রে বসে অনেকক্ষণ ধরে পুজো, সেই সময়টা আচ্চা আর জপতপ করে। আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জেলে মাটির হাঁড়িতে ভাতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। কুপড়ি থেকে ছুরিয়ে এনে চড়াইটার পেট চিরে নাড়ি ভুড়ি বের করল সাধু। তারপরে কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে 2খানা একই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপরে একটু আটা মেখে সেই আটা দিয়ে
দুটো সরার মুখে মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এদি কি হবে? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর আমার হাতে মুখবন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা, 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে। যাও। রান্না হয়ে গেছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে গিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বললে, দ্রব্যগুণ, বুঝলে, দ্রব্যগুণ এক বিরাট জিনিস, তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো। গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু সেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন ধরুন বশীকরণ, স্তম্ভন, এইসব দেখিনি। সাধু হেসে উঠে বলল, বশীকরণ ও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক উপায় আছে, বেশি জটিল প্রক্রিয়ায় যাবার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দি, শোন, চেষ্টা করলে তুমিও পারবে। আগে কি? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুর বেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেললেই হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ যা কিছুর সঙ্গেই হোক খাইয়ে দিতে পারলে সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে। আছে আমার কাছে, দেখবে। সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বত্থ পাতা হাতে করে বেরিয়ে এলো। বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাক আমার কাছে, এর গুণ দেখিয়ে দেব। দিন 2 আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। এদিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ দিয়ে কি হবে? এদিনও সাধু রহস্যময় হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। আরো 3-4 দিন কেটে গেল। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি। সাধু এসে বসলো, বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিকে বিশ্বাস করো? বললাম, আগে ঠিক বুঝতে পারলাম না তো। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলিতে আমাদের প্রাণ বাঁচে, এগুলি শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলি হলো সংহার শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারণ শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি, যার মারণ ক্ষমতা অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল। বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম, বলি হ্যাঁ। তারপর জিনিসপত্র পোটলা করে নিয়ে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না, আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বললেন, একদম তাই।
সেদিন রাত্রির যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করেছিল সাধু। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অব্দি পুতুল মাটিতে, তার চারিদিকে বেড়ার মতন করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটি দিতে লাগলো। এসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মোড়ার খলি ছিল, আগেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর ঢক ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতন জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো। করলাম। ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন নিয়ে ধুনি পূজা করল। তারপর তামার গোসায় গাওয়া ঘি, একটা জবা ফুল আর কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃতি গলায় হেসে উঠল, আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্য থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে যে খুব পরিষ্কার করে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপচ্ছায়া। সাধু বলল, দেখলে দেখলে ওই বেতাল? আমি বললাম, কোথায় গেল? সাধু বসে বলল, এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালিকে সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল বটে। সাধু বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব দিলই তো না, উপরন্ত আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাটার মতন বিঁধে আছে। বেরিয়ে আসার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত। আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখব তোমায়। আমি ভয় পেয়ে গেলাম। কি করবেন আপনি? করব কি? করেছি। ওই যে বেতাল জাগিয়ে পাঠালাম। কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের ক্ষতি কিছু হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছ, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব।
তারপর তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে কি আমবাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা দিয়ে কি হলো। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে পাখির মতন লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়। সাধুর চোখ আবার ধক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কে বলতে চাস তুই আমি অন্যায় করছি? আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না। এখানে প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মূর্খ, কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই তার কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কৃমিকীটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধন নিয়ে। হনন করে হেঁটে সে রাত্রেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস। অনেক দূরে চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রির নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতন হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেল। অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখে সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভেতরে যেন কেউ জেগে নেই। আমার বুকটা ছট করে উঠল। না জানি বেতাল কাল রাত্রে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুর মশাই, ও আপনি এসেছেন? আমি যেন একটু বল পেলাম। ভগবানই আপনাকে পাঠিয়েছে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি, গরু মারা গেল কি করে? তা কি করে বলুন দেখিনি ঠাকুর মশাই, আশ্চর্য ব্যাপার। তখন অনেক রাত, হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট ছটফট করতেছে। উঠে বাইরে যাবার আগেই মুংলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙ্গি আর মুংলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করতেছে। কি হলো কে জানে। তখনই লোক পাঠালাম পাশের গায়ে গোবর্দির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারল না। আজ সকালে মারা গেল দুটো গরু। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। আজ সকাল থেকে আমার মেয়েটার আবার জ্বর গো, গা কেমন পুড়িয়ে যাচ্ছে। এসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই। আপনি এলেন যখন ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, ভিটে বাস করলে আমার তবু ভয় কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি, এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাবার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গড় চেয়ে বাগান সারলাম। গড় হাতে করে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম তা বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সে অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে
হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরার জন্য এগুতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গায়ের বটতলার সেই সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যি আমার আজ সেই বিপদের দিন ঘনিয়ে এসেছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ কোথায় সাধু, কোথায় কি, কেউ তো কোথাও নেই। আমি অন্ধকারে গড় হাতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম, বললাম, দেখো, আজ তোমার আমার দুজনের খুব বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো, আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারিদিকে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের। কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যেরা হয়তো নিরাপদ, তবুও সাবধানের মান নেই জেনে সারা বাড়ির চারিদিকেই গণ্ডি করে দিলাম। রাত্রে খাওয়া হলেই আমি মাধবকে ডেকে বললাম, তুমি আর আমি আজ এক ঘরে থাকব। বাড়ির সবাই শুয়েছে? এগে ঠাকুর মশাই, সবাই শুয়েছে। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, এই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে। ওই যে খাটের পায়ের কাছে, ওইখানটায় ঢালো। আচ্ছা আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে একটা জলের গণ্ডি কাটো। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমিই করে দিতাম। সেই গণ্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে আছে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিচ্ছু নয়, হাওয়া এলো কোথা থেকে? ক্রমে সেই হাওয়া যেন রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা দরাম দরাম করে বন্ধ হচ্ছে আর খুলতে লাগলো। বাড়ির ভেতরে মেয়েরা শব্দ করে কেঁদে উঠল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবে না, সব ভেতরে বসে থাকুন। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার। বিকৃত জান্তব গলায় কে যেন অমানুষিক হুঙ্কার করছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢুকবার। বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান, মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরের বিপদের ঘণ্টাটাও হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধ হয়। সে রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালে খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম। মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না, খালি বলে, আপনার দয়াতেই রক্ষা পেলুম বাবা। বেঁধে রাখতে পারবো না জানি,
তবু এই বেলাটা থেকে যেতেই হবে গো, তবু এই বেলাটা থেকে যেতে হবে। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু আর জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছেন, পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে তারা যখন যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞাসা করলাম, কোথায় চলেছ বাপু? সেপাইটা বলল, ওই সামনের বিরাম খালি, ওখানে একটি শ্মশান আছে, জানেন তো? সেই শ্মশানে কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে? বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকই তো বলেছিল, বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছা হয়েছিল, পরে সেই ইচ্ছা দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ বললেন, কি রকম শুনলে? আমরা বললাম, ভালোই। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, বিশ্বাস হলো? সে কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বলল, দিনটা তো ভালোই কাটলো, এরপরে আর একদিন এসে আরেকটি গল্প শুনে যাব। সেটাই ভালো, এরপর আরেকদিন এসে আরো একটি গল্প শুনবো আমরা।